মধ্যপ্রাচ্যের রাজনীতি অনেকটা মরুভূমির মরীচিকার মতো। দূর থেকে যা দেখা যায়, কাছে গেলে তার রূপ বদলে যায়। এই মরীচিকার পেছনে ছুটতে ছুটতে আজ যেন নিজের পথ হারিয়ে ফেলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি একসময় নিজেকে ইতিহাসের পাতায় অমর করে রাখার স্বপ্ন দেখতেন। আজ তাকেই ইতিহাসের আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হচ্ছে। এই যুদ্ধ কেন, আর ফলাফলই বাকি। মধ্যপ্রাচ্যের রাজনীতি বুঝতে হলে মানচিত্র নয়, বুঝতে হয় মানুষের ভয়, অহংকার আর স্বপ্ন। আর এই তিনের মিশেলেই তৈরি হয়েছে এক জটিল গল্প, যার কেন্দ্রে আজ দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু। বহু বছর ধরে যিনি নিজেকে ইসরায়েলের নিরাপত্তার প্রতীক হিসেবে তুলে ধরেছেন, নিজেকে ঈশ্বরের দূত ভাবতেন, তিনি এখন নিজের তৈরি যুদ্ধের জালে আটকে পড়েছেন। ৭ এপ্রিলের সেই রাতটা যেন এক নাটকের দৃশ্য। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকি, ইরানি সভ্যতাকে মুছে ফেলার কথা। অন্যদিকে ইসরায়েলের জনগণ, যারা এই হুমকিকে নিজের নিরাপত্তার নিশ্চয়তা ভেবে নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিল। কিন্তু মধ্যরাতে গল্পের মোড় এমনভাবে ঘুরল যা কেউ ভাবেনি। যুদ্ধের বদলে হঠাৎ করে যুদ্ধবিরতির আলোচনা। এই ঘোষণার পরপরই ইরান সামনে নিয়ে এলো তাদের 10টি শর্ত। শর্তগুলো কেবল যুদ্ধ থামানোর ছিল না, বরং ছিল নিজেদের অবস্থানকে আরও শক্ত করার। তারা চেয়েছে শত্রুতা পুরোপুরি বন্ধ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার, তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা, যুদ্ধের ক্ষতিপূরণ, এমনকি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের মতো দাবিও। এই শর্তগুলো যদি কেউ মন দিয়ে পড়ে, তাহলে বুঝতে পারবে এটি কোনো পরাজিত দেশের ভাষা নয়, বরং এটি এমন এক দেশের ভাষা যে জানে সে টিকে গেছে এবং এখন দর কষাকষির টেবিলে তার অবস্থান শক্ত। এখানেই শুরু নেতানিয়াহুর বিপদের আসল গল্প, কারণ এই যুদ্ধ শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন লক্ষ্য নিয়ে। ফেব্রুয়ারির শেষ দিকে যখন তিনি এই সংঘাতের পথ বেছে নেন, তখন তার লক্ষ্যই ছিল স্পষ্ট: ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা, সম্ভব হলে ভেঙে ফেলা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা। তিনি চেয়েছিলেন ইসরায়েল হবে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি, এই অঞ্চলের নিরঙ্কুশ শক্তি। কিন্তু যুদ্ধের বাস্তবতা অনেক সময় নেতার স্বপ্নকে নির্মমভাবে ভেঙে দেয়। ইরান ভেঙে পড়েনি, বরং তারা দাঁড়িয়ে গেছে আরও শক্তভাবে। তাদের শাসন ব্যবস্থা অটুট আছে, তারা দক্ষতার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা অক্ষুণ্ণ এবং যে কোনো সময় নতুন করে পরমাণু কর্মসূচি শুরু করার সম্ভাবনাও তারা ধরে রেখেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালীর উপর তাদের প্রভাব। এই জলপথ দিয়ে বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ পরিবাহিত হয়, তেল, গ্যাস, সবকিছু। এই পথ যদি কোনো দেশের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে সেই দেশের কণ্ঠস্বরও বিশ্ব রাজনীতিতে অনেক জোরালো হয়ে ওঠে। আজ ইরান সেই জায়গাতেই দাঁড়িয়ে, অর্থাৎ যে দেশটিকে দুর্বল করার জন্য যুদ্ধ শুরু হয়েছিল, সেই দেশটি এখন আরও শক্তিশালী হয়ে ফিরে আসছে। এই ব্যর্থতা কেবল সামরিক নয়, এটি কৌশলগত ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা এবং ব্যক্তিগত ব্যর্থতা, সবকিছুর সমন্বয়। আর এই ব্যর্থতার দ্বিতীয় অধ্যায় লেখা হয়েছে লেবাননে। নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী একসময় দাবি করেছিলেন লেবাননের বিদ্রোহী গোষ্ঠীকে তারা কার্যত ধ্বংস করে ফেলেছে। জনগণকেও বিশ্বাস করানো হয়েছিল হুমকি শেষ, বিপদ কেটে গেছে। কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন ছিল। যুদ্ধবিরতির পর যখন ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছিল এবং কোনো পাল্টা প্রতিক্রিয়া আসছিল না, তখন অনেকেই ভেবেছিল বিদ্রোহী গোষ্ঠী সত্যি দুর্বল হয়ে গেছে। কিন্তু সেই নীরবতা ছিল ঝড়ের আগের নীরবতা। হঠাৎ করেই পাল্টা হামলা শুরু হয়। প্রতিদিন প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর ইসরায়েলকে কার্যত অচল করে দেয়া হলো। এতে শুধু সাধারণ মানুষ নয়, ইসরায়েলি সেনাবাহিনীও চমকে গেল। বোঝা গেল যে শত্রুকে তারা শেষ ভেবেছিল, সে এখনও যথেষ্ট শক্তিশালী। এই ঘটনা নেতানিয়াহুর বিশ্বাসযোগ্যতাকে বড় ধাক্কা দিয়েছে, কারণ একজন নেতা যখন বারবার এমন দাবি করেন যা পরে ভুল প্রমাণিত হয়, তখন জনগণের আস্থা দ্রুত কমে যায়। এরপর আসে আরও বড় আশঙ্কা, যদি যুদ্ধবিরতির শর্তে লেবাননও অন্তর্ভুক্ত হয়, তাহলে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী, ইয়েমেনের হুথি এবং ইরাকের মিলিশিয়াদের নিয়ে যে আঞ্চলিক জোট গড়ে উঠছে, তারা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে। ইসরায়েল, যাকে শত্রুর অক্ষ বলে থাকে,
সেই জোটই তখন বৈধতা পেয়ে যাবে। অর্থাৎ নেতানিয়াহু যাদের দুর্বল করতে চেয়েছিলেন তারা আরও শক্তিশালী হয়ে উঠবে। এই অবস্থায় দাঁড়িয়ে নেতানিয়াহুর রাজনৈতিক পরিস্থিতি যেন এক দুঃস্বপ্ন। অভ্যন্তরীণ রাজনীতিতে তার অবস্থান ক্রমেই দুর্বল হচ্ছে। জনমত জরিপ বলছে তার জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে। একসময় যারা তাকে ঈশ্বরের দূত মনে করতেন তারাই এখন হতাশ, কারণ মানুষ শুধু কথায় বিশ্বাস করে না, ফলাফল চায়। আর এই যুদ্ধে সেই ফলাফল নেই, বরং আছে একের পর এক প্রশ্ন। কেন যুদ্ধ শুরু করা হলো? কেন ইরানকে দুর্বল করা গেল না? কেন লেবাননে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না? কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট থেকেও কাঙ্ক্ষিত ফল পাওয়া গেল না? এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে একজন নেতার রাজনৈতিক শক্তি ক্ষয় হয়ে যায়। তার উপরে আছে আন্তর্জাতিক চাপ। অনেকেই এখন মনে করছেন নেতানিয়াহু নিজেই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে এনেছেন, ফলে ওয়াশিংটনের ভেতরেও তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া 2 বছর ধরে ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তা বিশ্বের কাছে ঘৃণার পাত্র করে তুলেছে নেতানিয়াহুকে, যদিও তিনি তা গায়ে মাখেন না। অন্যদিকে আব্রাহাম অ্যাকর্ডের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। যে চুক্তির মাধ্যমে ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিল, সেই চুক্তি এখন প্রশ্নের মুখে, কারণ এই যুদ্ধেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই আরব দেশগুলো। তারা এখন দেখছে ইরান আরও শক্তিশালী, আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে পারছে না, ফলে তাদের কৌশলগত হিসাবও বদলাতে শুরু করেছে। এই সব কিছু মিলিয়ে নেতানিয়াহু এখন এক অসম্ভব পরিস্থিতির মধ্যে। তিনি যদি যুদ্ধবিরতি মেনে নেন তাহলে তার এতদিনের রাজনৈতিক অবস্থান ভেঙে পড়বে, আর যদি যুদ্ধ চালিয়ে যান তাহলে ব্যর্থতার ঝুঁকি আরও বাড়বে। একজন মানুষ যিনি এক বিশাল শত্রুকে ধ্বংস করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনেন, ইরান তার জন্য সেই অদম্য শত্রু যাকে তিনি ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু সেই চেষ্টায় এখন তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তবুও প্রশ্ন থেকে যায়, তিনি কি থামবেন? সম্ভবত না, কারণ ক্ষমতা এমন এক জিনিস যা মানুষকে শেষ পর্যন্ত লড়তে বাধ্য করে। নিজের গদি বাঁচাতে, নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখতে নেতানিয়াহু হয়তো আবারও নতুন সংঘাতের পথে হাঁটবেন। লেবাননে হামলা বাড়াবেন, যুক্তরাষ্ট্রকে আবারও জড়ানোর চেষ্টা করবেন, যুদ্ধবিরতি ভেঙে দিতে পারেন। কিন্তু প্রতিটি পদক্ষেপই এখন ঝুঁকিপূর্ণ, কারণ এবার ভুল করার সুযোগ খুব কম। মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় এখন ঘুঁটি সাজানো আছে, কিন্তু বোর্ডের নিয়ন্ত্রণ ধীরে ধীরে অন্য কারো হাতে চলে যাচ্ছে। আর সেই বোর্ডের এক কোণায় দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু, যেখানে সামনে এগোনো বিপদ, পেছনে ফেরাও বিপদ। ইতিহাস এমন মুহূর্ত খুব কমই দেয় যখন একজন নেতার ভবিষ্যৎ এতটা অনিশ্চিত হয়ে পড়ে। এই মুহূর্তটি ঠিক তেমনই। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু সময়ের স্রোত খুব স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধ শুধু একটি অঞ্চলের মানচিত্র বদলাবে না, বদলে দিতে পারে একজন নেতার পুরো রাজনৈতিক জীবন। আর তখন ইতিহাস লিখবে, তিনি যুদ্ধে জিততে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত হেরে গেলেন নিজের তৈরি খেলায়।